এবার আমাদের বিস্মিত হইবার পালা। ব্যোমকেশ বলিয়া উঠিল, কাল এসেছিল? কখন? অমরেশবাবু বলিলেন, সকালবেলা। কাল রবিবার ছিল, ব্যাংক বন্ধ। সবে চায়ের পেয়ালাটি নিয়ে বসেছি, ফাল্গুনি এসে হাজির। আমার ছবি এঁকেছে, তাই দেখাতে এসেছিল। ও। চাকর 3 পেয়ালা চা দিয়া গেল। তকমা আটা চাকর, বুঝিলাম ব্যাংকের পিয়ন, অবসরকালে বাড়ির কাজও করে। ভাবগতিক দেখিয়া মনে হইল অমরেশবাবু টাকা পয়সার ব্যাপারে বিলক্ষণ হিসাবী। ব্যোমকেশ চায়ের পেয়ালায় চামচ ঘুরাইতে ঘুরাইতে বলিল, ছবিখানা কিনলেন নাকি? অমরেশবাবু বিমর্ষ মুখভঙ্গি করিয়া বলিলেন, কিনতে হলো। 5 টাকা দিতে গেলাম, কিছুতেই নিলে না। 10 টাকা আদায় করে ছাড়ল। এমন জানলে। ব্যোমকেশ চায়ে একটা চুমুক দিয়া বলিল, মৃত চিত্রকরে শেষ ছবি দেখবার ইচ্ছে হচ্ছে। দেখুন না, ভালোই এঁকেছে বোধ হয়। আমি অবশ্য ছবির কিছু বুঝি না। বইয়ের আলমারির নিচের দেরাজ হইতে একখণ্ড পুরু চতুষ্কোণ কাগজ আনিয়া তিনি আমাদের সম্মুখে ধরিলেন। ফাল্গুনি ভালো ছবি আঁকিয়াছে। অমরেশবাবুর বিশেষত্বহীন চেহারা উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিয়াছে। ব্যোমকেশ চিত্রবিদ্যার একজন জহুরি। সে ভ্রু কুঞ্চিত করিয়া ছবিটি দেখিতে লাগিল। অমরেশবাবু আগে বেশ প্রফুল্ল মুখে কথাবার্তা বলিতেছিলেন, কিন্তু ফাল্গুনির মৃত্যু সংবাদ শুনিবার পর কেমন যেন মুশড়াইয়া পড়িয়াছেন। প্রায় নীরবেই চা পান শেষ হইল। পেয়ালা রাখিয়া অমরেশবাবু স্থিমিত স্বরে বলিলেন, ফাল্গুনির কথায় মনে পড়ল, সেদিন চায়ের পার্টিতে শুনেছিলাম পিকনিকের ফটোখানা চুরি গেছে। মনে আছে? তার কোনো হদিশ পাওয়া গেল কিনা কে জানে। ব্যোমকেশ মগ্ন হইয়া ছবি দেখিতেছিল, উত্তর দিল না। আমিও কিছু বলা উচিত কিনা বুঝিতে না পারিয়া বোকার মতো অমরেশবাবুর পানে চাহিয়া রহিলাম। অমরেশবাবু তখন নিজেই বলিলেন, সামান্য ব্যাপার, তাই ও নিয়ে বোধ হয় কেউ মাথা ঘামায়নি। ব্যোমকেশ ছবি নামাইয়া রাখিয়া একটা নিঃশ্বাস ফেলিল। চমৎকার ছবি। লোকটা যদি বেঁচে থাকতো, আমিও ওকে দিয়ে ছবি আঁকিয়ে নিতাম। অমরেশবাবু, ছবিখানা যত্ন করে রাখবেন। আজ ফাল্গুনি পালের নাম কেউ জানে না, কিন্তু একদিন আসবে যেদিন ওর আঁকা ছবি সোনার দরে বিক্রি হবে। অমরেশবাবু একটু প্রফুল্ল হইয়া বলিলেন, তাই নাকি? তাহলে 10 টাকা জলে পড়েনি। ছবিটা বাঁধিয়ে দেয়ালে টাঙানো চলবে? নিশ্চয়। অতঃপর আমরা গাত্রোত্থান করিলাম। অমরেশবাবু বলিলেন, আবার দেখা হবে, বছর শেষ হতে চলল। আমাকে আবার নববর্ষের ছুটিতে কলকাতায় গিয়ে হেড অফিসের কর্তাদের সঙ্গে দেখা করে আসতে হবে। এবার নববর্ষে 2 দিন ছুটি। 2 দিন ছুটি কেন? এবার 31শে ডিসেম্বর রবিবার পড়েছে। শনিবার যদি অর্ধেক দিন ধরেন, তাহলে 2.5 দিন ছুটি পাওয়া যাবে। আপনারা এখনো কিছুদিন আছেন তো? 2রা জানুয়ারি পর্যন্ত আছি বোধ হয়। আচ্ছা, নমস্কার। আমরা বাহির হইলাম। ব্যাংকের ভিতর দিয়া নামিতে হইল না। বাড়ির পিছন দিকে একটা খিড়কি সিঁড়ি ছিল, সেই পথে নামিয়া রাস্তায় আসিলাম। বাজারের মধ্য দিয়া যাইতে যাইতে হঠাৎ মনে পড়িয়া গেল সিগারেট ফুরাইয়াছে। বলিলাম, এসো, 1 টিন সিগারেট কিনতে হবে। ব্যোমকেশ অন্যমনস্ক ছিল, চমকিয়া উঠিল, বলিল, আরে তাই তো, আমাকেও একটা জিনিস কিনতে হবে। একটা বড় মণিহারির দোকানে ঢুকিলাম। আমি একদিকে সিগারেট কিনিতে গেলাম, ব্যোমকেশ অন্যদিকে গেল। আমি সিগারেট কিনিতে কিনিতে আর চোখে দেখিলাম ব্যোমকেশ একটা দামি এসেন্সের শিশি কিনিয়া পকেটে পুরিল। মনে মনে হাসিলাম। ইহারা কেন যে ঝগড়া করে, কেনই বা ভাব করে, কিছু বুঝি না। দাম্পত্য জীবন আমার কাছে একটা হাস্যকর প্রহেলিকা। সেদিন দুপুরবেলা আহারাদির পর একটু বিশ্রাম করিবার জন্য বিছানায় লম্বা হইয়াছিলাম।
ঘুম ভাঙিয়া দেখি বেলা 3:30। ব্যোমকেশের ঘর হইতে মৃদু জল্পনার শব্দ আসিতেছিল। উঁকি মারিয়া দেখিলাম ব্যোমকেশ চেয়ারে বসিয়াছে এবং সত্যবতী তাহার পিছনে দাঁড়াইয়া 2 হাতে তাহার গলা জড়াইয়া কানে কানে কিসব বলিতেছে। দুজনের মুখেই হাসি। সরিয়া আসিয়া উচ্চকণ্ঠে বলিলাম, ওহে কপত কপতি, তোমাদের কুজন গুঞ্জন শেষ হতে যদি দেরি থাকে তাহলে না হয় আমিই চায়ের ব্যবস্থা করি। সত্যবতী সলজ্জভাবে মুখের খানিকটা আঁচলে আড়াল দিয়া বাহির হইয়া আসিল এবং রান্নাঘরের দিকে চলিয়া গেল। খানিক পরে ব্যোমকেশ জ্বলন্ত সিগারেট হইতে ধোঁয়া ছাড়িতে ছাড়িতে বাহির হইল। অবাক হইয়া বলিলাম, ব্যাপার কি, ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছ যে? ব্যোমকেশ একগাল হাসিয়া বলিল, পারমিশন পেয়ে গেছি, আজ থেকে যত ইচ্ছে। বুঝিলাম, দাম্পত্য জীবনে কেবল প্রেম থাকিলেই চলে না, কূটবুদ্ধিরও প্রয়োজন। চা পান করিয়া উপরতলায় রোগিণীর সংবাদ লইতে গেলাম। সামাজিক কর্তব্য পালন না করিলে নয়। অধ্যাপক সোমের মুখ চিন্তাক্রান্ত। মালতী দেবীর অবস্থা খুবই খারাপ, তবে একেবারে হাল ছাড়িয়া দিবার মতো নয়। 2টা ফুসফুসই আক্রান্ত হইয়াছে, অক্সিজেন দেওয়া হইতেছে, জ্বর খুব বেশি। রোগিণী মাঝে মাঝে ভুল বকিতেছেন। একজন নার্সকে সেবার জন্য নিয়োগ করা হইয়াছে। সখ্যাত সলিল সহানুভূতি জানাইয়া ফিরিয়া আসিলাম। নিচে নামিয়া আসিবার কিছুক্ষণ পরে ডাক্তার ঘটক আসিল। এবেলা ডাক্তারের ভাবভঙ্গি অন্য প্রকার, একটু সতর্ক, একটু সন্দিগ্ধ, একটু অন্তঃপ্রবিষ্ট। ব্যোমকেশের পানে মাঝে মাঝে এমনভাবে তাকাইতেছে যেন ব্যোমকেশ সম্বন্ধে তাহার মনে কোনো সংশয় উপস্থিত হইয়াছে। কথাবার্তা সাধারণভাবেই হইল। ডাক্তার সকালে মহিধরবাবুর বাড়িতে গিয়া ফাল্গুনীর লাশ দেখিয়াছিল, সেই কথা বলিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, কি দেখলেন? মৃত্যুর কারণ জানা গেল? ডাক্তার একটু চুপ করিয়া থাকিয়া বলিল, অ্যাটপসি না হওয়া পর্যন্ত জোর করে কিছু বলা যায় না। ব্যোমকেশ বলিল, তবু আপনি ডাক্তার, আপনি কি কিছুই বুঝতে পারলেন না? ইতস্তত করিয়া ডাক্তার বলিল, না। ব্যোমকেশ তখন বলিল, ও কথা থাক, মহিধরবাবু কেমন আছেন? কাল বিকেলে আমরা তাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু ডাকাডাকি করেও কারোর সাড়া পাওয়া গেল না, তাই ফিরে এলাম। ডাক্তার সতর্কভাবে প্রশ্ন করিল, কটার সময় গিয়েছিলেন? আন্দাজ 5টার সময়। ডাক্তার একটু ভাবিয়া বলিল, কি জানি, আমিও বিকেলবেলা গিয়েছিলাম, কিন্তু 5টার আগে ফিরে এসেছিলাম। মহিধরবাবু ভালোই আছেন, তবে আজকে বাড়িতে এই ব্যাপার হলো, একটা শক পেয়েছেন। ব্যোমকেশ বলিল, আর রজনী দেবী, তিনি কেমন আছেন? ডাক্তারের মুখের উপর দিয়া একটা রক্তাভা খেলিয়া গেল, কিন্তু সে ধীরে ধীরে বলিল, রজনী দেবী ভালোই আছেন, তার অসুখ করেছে এমন কথা তো শুনিনি। আচ্ছা, আজ উঠি। ডাক্তার উঠিল, আমরাও উঠিলাম। দ্বার পর্যন্ত আসিয়া ব্যোমকেশ বলিল, আপনার কলকাতা যাওয়া তাহলে স্থির? ডাক্তার ফিরিয়া দাঁড়াইল। তাহার চোখ দুটা সহসা জ্বলিয়া উঠিল। সে দাঁতে দাঁত চাপিয়া বলিল, ব্যোমকেশবাবু, আপনি এখানে শরীর সারাতে এসেছেন, গোয়েন্দাগিরি করতে নয়। যা আপনার এলাকার বাইরে তা নিয়ে মাথা ঘামাবেন না। বলিয়া গটগট করিয়া বাহির হইয়া গেল। আমরা ফিরিয়া আসিয়া বসিলাম। ব্যোমকেশ সিগারেট ধরাইতে ধরাইতে বলিল, ডাক্তার ঘটক এমনিতে খুব ভালো মানুষ, কিন্তু লেজে পা পড়লে একেবারে কেউটে সাপ। বাইরে মোটর বাইকের ফটফট শব্দ আসিয়া থামিল। ব্যোমকেশ লাফাইয়া উঠিয়া বলিল, আরে, পাণ্ডে সাহেব এসেছেন, ভালোই হলো। পাণ্ডে প্রবেশ করিলেন। ক্লান্ত হাসিয়া বলিলেন, ব্যোমকেশবাবু, আপনার কথা ফলে গেছে, পরি উদ্ধার করেছি। ব্যোমকেশ তাহাকে চেয়ার দিয়া বলিল, বসুন, কোথা থেকে পরি উদ্ধার করলেন? মহিধরবাবুর কুয়ো থেকে। ফাল্গুনীর লাশ বেরোবার পর কুয়োয় ডুবুরি নামিয়েছিলাম। উষানাথ বাবুর পরি বেরিয়েছে।
ব্যোমকেশ কিছুক্ষণ চক্ষু কুঞ্চিত করিয়া থাকিয়া বলিল, আর কিছু? আর কিছু না। পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছেন? পেয়েছি। ফাল্গুনি জলে ডুবে মরেনি, মৃত্যুর পর তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল। অর্থাৎ কাল রাত্রে কেউ তাকে খুন করেছে, তারপর মৃতদেহটা কুয়োয় ফেলে দিয়েছে, আত্মহত্যা নয়। তাই তো মনে হচ্ছে, কিন্তু ফাল্গুনির মতন একটা অপদার্থ লোককে খুন করে কার কি লাভ? লাভ নিশ্চয়ই আছে, নইলে খুন করবে কেন? অপদার্থ লোক যদি কোনো সাংঘাতিক গুপ্ত কথা জানতে পারে, তাহলে তার বেঁচে থাকা কারুর পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ফাল্গুনি অপদার্থ ছিল বটে, কিন্তু নির্বোধ ছিল না। পাণ্ডে বিরস মুখে বলিলেন, তা বটে, কিন্তু ভাবছি পরীটা কুয়োর মধ্যে এলো কি করে? তবে কি ফাল্গুনি পরী চুরি করেছিল? খুনির সঙ্গে ফাল্গুনির কি পরী নিয়ে মারামারি কাড়াকাড়ি হয়েছিল? তারপর খুনি ফাল্গুনিকে ঠেলে কুয়োয় ফেলে দিয়েছে। কিন্তু পরীটা তো এমন কিছু দামি জিনিস নয়। ব্যোমকেশ বলিল, ভালো কথা। ফাল্গুনির গায়ে কি কোনো আঘাতের চিহ্ন পাওয়া গেছে? না, কিন্তু তার পেটে অনেকখানি আফিম পাওয়া গেছে। মদের সঙ্গে আফিম মেশানো ছিল। ব্যোমকেশ বলিল, বুঝেছি। দেখুন, কি করে ফাল্গুনির মৃত্যু হলো সেটা বড় কথা নয়, কেন মৃত্যু হলো সেটাই আসল কথা। পাণ্ডে উৎসুক চক্ষে চাহিয়া বলিলেন, এ বিষয়ে আপনি কি কিছু বুঝেছেন ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ মৃদু হাসিয়া বলিল, বোধ হয় কিছু কিছু বুঝেছি। আপনাকে আমার অনেক কথা বলবার আছে, কিন্তু আপনার শোনবার সময় হবে কি? পাণ্ডে ব্যোমকেশের হাত ধরিয়া দ্বারের দিকে টানিয়া লইয়া চলিলেন। বলিলেন, সময় হবে কিনা দেখাচ্ছি, চলুন আমার বাড়িতে, একেবারে রাত্রির খাওয়া দাওয়া সেরে ফিরবেন। পাণ্ডে ব্যোমকেশকে লইয়া চলিয়া গেলেন। আমি আর সত্যবতী রাত্রি 9:30 পর্যন্ত তাস লইয়া গোলামোচর খেলিলাম। ব্যোমকেশ ফিরিলে জিজ্ঞাসা করিলাম, কি হলো এতক্ষণ ধরে? ব্যোমকেশ স্বর্গীয় হাস্য করিয়া বলিল, আহ, মুরগিটা যা রেঁধেছিল। ধমক দিয়া বলিলাম, কথা চাপা দিও না, 5 ঘন্টা ধরে কি কথা হলো? ব্যোমকেশ জিভ কাটিল। পুলিশের গুপ্ত কথা কি বলতে আছে? তবে এমন কোনো কথা হয়নি যা তুমি জানো না। হত্যাকারীকে 5 কড়ি দে। বলিয়া ব্যোমকেশ শুট করিয়া শয়নকক্ষে ঢুকিয়া পড়িল। বড়দিন আসিয়া চলিয়া গিয়াছে, নববর্ষ সমাগত প্রায়। এখানে বড়দিন ও নববর্ষের উৎসবে বিশেষ হইচই হয় না। সাহেব মেমেরা হুইস্কি খাইয়া একটু নাচানাচি করে, এই পর্যন্ত। এই কয়দিনে নতুন কোনো পরিস্থিতির উদ্ভব হয় নাই। মালতী দেবীর রোগ ভালোর দিকেই আসিতেছিল, কিন্তু তিনি একটু সদ্বিদ পাইয়া দেখিলেন ঘরে যুবতী নার্স রহিয়াছে। অমনি তাহার ষষ্ঠ রিপু প্রবল হইয়া উঠিল। তিনি গালাগালি দিয়া নার্সকে তাড়াইয়া দিলেন। ফলে অবস্থা আবার যায় যায় হইয়া উঠিয়াছে। অধ্যাপক সোম একা হিমশিম খাইতেছেন। শনিবার 30শে ডিসেম্বর সকালবেলা ব্যোমকেশ বলিল, চলো আজ একটু রোদে বেরোনো যাক। রিকশা চড়িয়া বাহির হইলাম। প্রথমে উপস্থিত হইলাম নকুলেশ বাবুর ফটোগ্রাফির দোকানে। নিচের দোকান, উপরতলায় নকুলেশ বাবুর বাসস্থান। তিনি উপরে ছিলেন। আমাদের দেখিয়া যেন একটু বিব্রত হইয়া পড়িলেন। মনে হইল তিনি বাঁধা ছাঁদা করিতেছিলেন। কাষ্ঠ হাসিয়া বলিলেন, আসুন, ছবি তোলাবেন নাকি? ব্যোমকেশ বলিল, এখন নয়, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার দোকানটা দেখে যাই। নকুলেশ বাবু বলিলেন, বেশ বেশ, আমি কিন্তু ভালো ছবি তুলি। এখানকার কেষ্টবিষ্টু সকলেই আমাকে দিয়ে ছবি তুলিয়েছেন। এই দেখুন না। ঘরের দেয়ালে অনেকগুলি ছবি টাঙানো রহিয়াছে, তন্মধ্যে চেনা লোক মহিধরবাবু এবং অধ্যাপক সোম।
ব্যোমকেশ দেখিয়া বলিল, বাহ, বেশ ছবি। আপনি দেখছি একজন সত্যিকারের শিল্পী। নকুলেশ বাবু খুশি হইয়া বলেন, ওরে লালু, পাশের দোকান থেকে 2 পেয়ালা চা নিয়ে আয়। চায়ের দরকার নেই, আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি। আপনি কোথাও যাবেন মনে হচ্ছে? নকুলেশ বাবু বললেন, হ্যাঁ, 2 দিনের জন্য একবার কলকাতা যাব। বউ ছেলে কলকাতায় আছে, তাদের আনতে যাচ্ছি। আচ্ছা, আপনি গোছগাছ করুন। রিকশাতে চড়িয়া ব্যোমকেশ বলিল, স্টেশনে চলো। আমি জিজ্ঞাসা করিলাম, ব্যাপার কি? সবাই জোট বেঁধে কলকাতা যাচ্ছে। ব্যোমকেশ বলিল, এই সময় কলকাতার একটা নিদারুণ আকর্ষণ আছে। রেলওয়ে স্টেশনে উপস্থিত হইলাম। ব্রাঞ্চ লাইনের প্রান্তীয় স্টেশন, বেশি বড় নয়। এখান হইতে বড় জংশন প্রায় 25 মাইল দূরে। সেখানে নামিয়া মেন লাইনের গাড়ি ধরতে হয়। রেল ছাড়া জংশনে যাইবার মোটর রাস্তাও আছে। সাহেব সুবা এবং যাহাদের মোটর আছে তাহারা সেই পথে যায়। ব্যোমকেশ কিন্তু স্টেশনে নামিল না। রিকশাওয়ালাকে ইশারা করিতেই সে গাড়ি ঘুরাইয়া বাহিরে লইয়া চলিল। জিজ্ঞাসা করিলাম, কি হলো, নামলে না? ব্যোমকেশ বলিল, তুমি বোধ হয় লক্ষ্য করনি, টিকিট ঘরের সামনে দাঁড়িয়ে ডাক্তার ঘটক টিকিট কিনছিল। তাই নাকি? আমি ব্যোমকেশকে আরও কয়েকটা প্রশ্ন করিলাম, কিন্তু সে যেন শুনতে পায় নাই এমন ভান করিয়া উত্তর দিল না। বাজারের ভিতর দিয়া যাইতে যাইতে বড় মণিহারির দোকানটার সামনে একটা মোটর দাঁড়াইয়া আছে দেখিলাম। ব্যোমকেশ রিকশা থামাইয়া নামিল, আমিও নামিলাম। জিজ্ঞাসা করিলাম, আবার কি মতলব? আরো এসেন্স চাই নাকি? সে হাসিয়া বলিল, আরে না না। তবে কি কেশো তৈল, তরলালতা? এসোই না। দোকানে প্রবেশ করিয়া দেখিলাম ডেপুটি উষানাথ বাবু রহিয়াছেন। তিনি একটা চামড়ার সুটকেস কিনিতেছেন। আমার মুখ দিয়া আপনি বাহির হইয়া গেল, আপনিও কি কলকাতা যাচ্ছেন নাকি? উষানাথ বাবু চমকিত হইয়া বললেন, আমি? না, আমি ট্রেজারি অফিসার, আমার কি স্টেশন ছাড়বার জো আছে? কে বললে আমি কলকাতা যাচ্ছি? তাহার স্বর কড়া হইয়া উঠিল। ব্যোমকেশ সান্ত্বনার সুরে বলিল, কেউ বলেনি। আপনি সুটকেস কিনছেন দেখে অজিত ভেবেছিল। যাক, আপনার পরী পেয়েছেন তো? হ্যাঁ, পেয়েছি। উষানাথ বাবু অসন্তুষ্ট ভাবে মুখ ফিরাইয়া লইয়া দোকানদারের সহিত কথা কহিতে লাগিলেন। আমরা ফিরিয়া গিয়া রিকশাতে চড়িলাম। বলিলাম, কি হলো, খুচুর হঠাৎ চটলেন কেন? ব্যোমকেশ বলিল, কি জানি, ওর হয়তো মনে মনে কলকাতা যাবার ইচ্ছে, কিন্তু কর্তব্যের দায়ে স্টেশন ছাড়তে পারছেন না, তাই মেজাজ গরম। কিংবা... রিকশাওয়ালা জিজ্ঞাসা করিল, অ্যাভি কিধার জানা হ্যাঁ? ব্যোমকেশ বলিল, ডিএসপি পান্ডে সাহেব। পান্ডে সাহেবের বাড়িতেই আপিস। তিনি আমাদের স্বাগত করিলেন। ব্যোমকেশ প্রশ্ন করিল, সব ঠিক? পান্ডে বলিলেন, সব ঠিক। ট্রেন কখন? রাত্রি 10:30টায়, 11:15টায় জংশন পৌঁছাবে। কলকাতার ট্রেন কখন? 11:45টায়। আর পশ্চিমের মেল? 11:35। ব্যোমকেশ বলিল, বেশ, তাহলে ওবেলা আন্দাজ 5টার সময় আমি মহিধর বাবুর বাড়িতে যাব। আপনি 5:30টার সময় যাবেন। মহিধর বাবু যদি আমার অনুরোধ না রাখেন, পুলিশের অনুরোধ নিশ্চয়ই অগ্রাহ্য করতে পারবেন না। গম্ভীর হাসিয়া পান্ডে বললেন, আমারও তাই বিশ্বাস। ইহাদের টেলিগ্রাফ কথাবার্তা হৃদয়ঙ্গম হইল না, কিন্তু প্রশ্ন করিয়া লাভ নাই। জানি প্রশ্ন করিলেই ব্যোমকেশ জিভ কাটিয়া বলিবে, পুলিশের গুপ্ত কথা। পান্ডের আপিস হইতে ব্যাংকে গেলাম। কিছু টাকা বাহির করিবার ছিল। ব্যাংকে খুব ভিড়। আগামী 2 দিন বন্ধ থাকিবে। তবু ক্ষণেকের জন্য অমরেশবাবুর সঙ্গে দেখা হইল। তিনি বলিলেন, এই বেলা যা দরকার টাকা বার করে নিন, কাল পরশু ব্যাংক বন্ধ থাকবে। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল,
আপনি ফিরছেন কবে? পরশু রাত্রেই ফিরব। কাজের সময় একজন কেরানি তাহাকে ডাকিয়া লইয়া গেল। আমরা টাকা বাহির করিয়া ফিরিতেছি, দেখিলাম ডাক্তার ঘটক ব্যাংকে প্রবেশ করিল। সে আমাদের দেখিতে পাইয়াছিল, কিন্তু যেন দেখিতে পাই নাই এমনই ভাবে গিয়া একটা জানালার সম্মুখে দাঁড়াইল। ব্যোমকেশ আমার দিকে চাহিয়া সহাস্য চক্ষুদ্বয় ঈষৎ কুঞ্চিত করিল। তারপর রিকশাতে চড়িয়া বসিয়া বলিল, ঘর চলো।